সো গাইস আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি গোপাল ভাঁড়। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই গোপাল ও তার নাতি নাতনিরা কথা বলতেছে গোপালের ভুঁড়ি কমানো নিয়ে। গোপাল তার নাতি নাতনিদের বলে, ব্যায়াম করে আমি আমার ভুঁড়ি কমিয়ে ফেলবো। তার নাতি নাতনিরা বলে, তোমাকে দ্বারা সম্ভব না। তারপর আমরা দেখতে পাই গোপাল বাড়িতে এসে ব্যায়াম করতেছে। তারপর তার গিন্নিকে ডেকে বলে, দেখো তো আমার ভুঁড়িটা কমছে কিনা। সে বলে, ওটা তো পাহাড়ের মতো হয়ে গেছে, ও কমবে না। গোপাল বলে, আমি কমিয়েই ছাড়বো, যাও তুমি তোমার কাজে যাও। তারপর আবার গোপাল ব্যায়াম করতে থাকে। কিছুক্ষণ পর গোপাল তার গিন্নির কাছে গিয়ে বলে, আজ একটু মাংস রান্না করো তো। তবে তার গিন্নি বলে, আলু নেই পেঁয়াজ নেই, সে কিনা বলে মাংস খাবে। তারপর গোপাল বাজারে চলে আসে আলু পেঁয়াজ কিনতে আর একটু মাংস কিনতে। বাজারে এসে আলু আর পেঁয়াজ নেয় 1 কেজি করে। তবে দাম শুনে তো গোপাল অবাক হয়ে যায়, কারণ দাম হলো 3.5 মোহর। দোকানদার বলে, কি করব, আগের থেকে দ্বিগুণ দামে জিনিস কিনতে হচ্ছে মহাজনদের কাছ থেকে। গোপাল বলে, এর মধ্যে মহাজন আসলো কই থেকে। তারপর সেখানে পুটির বাবা আসে বাজার করতে। গোপাল বলে, তোমরা কি সবজি চাষ করতেছো নাকি সোনা? পুটির বাবা বলে, মহাজনদের করা নির্দেশ, তাদের কাছে সবজি বিক্রি করতে হবে। বাজারের অবস্থা খুব খারাপ গোপাল দাদা। গোপাল মনে মনে ভাবে, মহাজন আসলো কই থেকে, ব্যাপারটা কেমন গোলমাল লাগতেছে। তখন দোকানদার বলে, দরকার হলে আমরা মহারাজের কাছে যাব, সে একটা বিহিত করবেই। তখন গোপাল বলে, এক্ষুনি মহারাজকে কিছু জানানোর দরকার নেই, দরকার হলে আমি মহারাজকে জানাবো। এই বলে গোপাল সেখান থেকে চলে আসে। এদিকে গোপালের গিন্নি ভাবতে থাকে, এখনো বাজার থেকে কেন গোপাল আসতেছে না। তখন সেখানে গুলটে আসে আর বলে, দিদা দাদু বাজার থেকে কি আনতে গেছে? তখন তার দাদি বলে, পেঁয়াজ আলু আর একটু মাংস। গুলটে বলে, তাহলে আমি আজ এখানেই থেকে যাই, খেয়েই যাব। আমি একটু বাহির থেকে গিয়ে দেখে আসি গোপাল দাদু আসতেছে কিনা। বাহিরে গিয়ে দেখে গোপাল আসতেছে আর সেটা ওর দিদার কাছে গিয়ে জানায়। গোপাল আসে, তার গিন্নি বলে, মাংসটা দাও। গোপাল বলে, মাংস তো আনিনি, তবে আলু আর পেঁয়াজ এনেছি। তবে তার গিন্নি বলে, মাংস ছাড়া আলু পেঁয়াজ দিয়ে আমি কি করব। তখন গোপাল বলে, বাজারের যা অবস্থা হয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তারপর গোপাল বলে, আগামীকাল রাজসভায় গিয়ে মহারাজকে কৌশলে ব্যাপারটা জানাতে হবে। গুলটে বলে, কত আশা করেছিলাম মাংস খাবো, সব আশা হতাশা হয়ে গেল। পরদিন রাজসভায় মহারাজ গোপালকে বলে, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। পালা পার্বণের দিনে যাতে সব মানুষ সুস্থ থাকে, তাই তুমি আর রাজবৈদ্য সবার বাড়িতে যাবে, খোঁজ খবর নিয়ে আসবে কারো ঘরে কেউ অসুস্থ আছে কিনা, প্রয়োজনে ঔষধ দিতে হবে। তখন গোপাল বলে, ঘরে নাই চাল, মানুষ কেমনে সুস্থ থাকবে? তখন মহারাজ বলে, এ কেমন কথা? মন্ত্রী বলে, ও তো ভাঁড়, সবকিছুতে ওর ভাড়ামি করতে হয়। মহারাজ বলে, তোমাকে এর মধ্যে কে কথা বলতে বলেছে মন্ত্রী? গোপাল বলে, সোনার দামে যারা সবজি কিনে খায় তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, তবে শরীর খারাপ না হলেও মাথা খারাপ হয়ে যাবে। মহারাজ বলে, তোমার কথা তো ঠিক বুঝলাম না। মন্ত্রী বলে, আমাদের মহারাজের এত করুণা যে জলের দামে সব পায় কৃষ্ণনগরের মানুষ। তারপরের সিন দেখানো হয় যেখানে রাতের বেলা গোপাল যাচ্ছিল আর একটা গাছের নিচে বটা আর ঘটাকে দেখে দাঁড়িয়ে থাকতে, তারা আলাপ করতেছিল। তাদের দুজনের আলাপ বুঝতে পেরে গোপাল ভাবে, তাহলে এই ব্যাপার, সন্দেহটা তাহলে ঠিক দিকেই যাচ্ছে। বাড়িতে আসার পর গুলটে গোপালকে বলতে থাকে, দাদু কতদিন হলো তুমি আমাদেরকে গল্প বলো না, আজ গল্প বলতে হবে। গোপাল বলে, বলবো, আচ্ছা তোদেরকে গল্প শোনাবো, বলতো তোদের দলের নেতা কে? তখন পুটি বলে, আমি ওদের দলের নেতা নই, তবে নেত্রী। গোপাল বলে, আমি তোদেরকে একটা কাজ দেব, তোরা যদি কাজটা করে দিতে পারিস তাহলে রোজ সন্ধ্যাবেলায় তোদেরকে গল্প শোনাবো আর তোরা উপহার পাবি। সেটা হলো, তোদেরকে আমি দূরে পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। সবাই বলে, হবে হবে, তোমার কথা মতোই কাজ হবে। তারপর গোপাল বলে, এই কথা যাতে আমাদের ছাড়া কেউ না জানে, খুব সাবধানে থাকবি আর খুব সাবধানে কাজ করবি। পরদিন মহারাজ রাজবৈদ্যকে বলে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটার কি হলো? মন্ত্রী বলে, দায়িত্ব তো গোপালকেও দিয়েছিলেন, সেটার কি হলো? মহারাজ বলে, তুমি মাঝখান থেকে কথা বলো না তো। তারপর গোপালকে বলে, তা কত দূরে গেল তোমার কাজ? গোপাল বলে, কাজ তো আগামীকালের মধ্যেই শেষ হয়ে যাবে, তবে আমার একটা আবদার আছে আপনার কাছে। পরশুদিন সবাইকে রাজসভায় পোলাও আর মাংস খাওয়াতে হবে। মহারাজ এতে রাজি হয়ে যায়। তবে মন্ত্রী বলে, এমন অদ্ভুত আবদার গোপালই করতে পারে, আমি বলেছি সেসবের কোনো প্রয়োজনই নেই। বিজ্ঞানী গোপালের কথায় একমত হয়। মহারাজ সবাইকে পোলাও আর মাংসের দাওয়াত দিয়ে দেয়। রাজসভায় সবাই মহারাজের জয়গান করতে থাকে। গোপাল আবার মহারাজের কাছে শর্ত রাখে, তবে সেটা মহারাজকে গোপাল ব্যক্তিগতভাবে বলতে চায়। এতে মন্ত্রী মনে মনে ভাবে, গোপাল আবার কোন ফোন দিয়ে আটতেছে কে জানে। গোপালের কথায় মহারাজ রাজি হয়। তারপর গোপাল মহারাজের ঘরে আসে মহারাজের সাথে দেখা করতে আর কথাটা বলতে। গোপাল বলতে থাকে, পরশু যে ভোজ খাওয়ানোর আয়োজন হবে সেটার বাজার আপনাকেই করতে হবে। তখন মহারাজ বলে, আমি যাব বাজারে, এটাই তোমার শর্ত? গোপাল বলে, বাজার করতে যাবেন, তবে ছদ্মবেশে।
মহারাজ বলে ঠিক আছে, তবে এসবের কি দরকার? গোপাল বলে ধরেন এটা প্রজাদের ভালোর জন্যই করছেন। মহারাজ বলে ঠিক আছে। পরদিন মহারাজ ছদ্মবেশে বাজারে আসে গোপালের কথা মতো। বাজারে এসে 5 কেজি পেঁয়াজ চায় দোকানির কাছে। এতে দোকানি হা হয়ে যায় আর বলে 5 কিলো পেঁয়াজ নিবেন? দেন তাহলে 6 মোহর দিন। তারপর মহারাজ বলে আলুর দাম কত? দোকানি বলে 5 কিলো আলু নিলে 5 মোহর লাগবে। মহারাজ বলে এত মোহর আমি কিভাবে দেব? তা বাজারের এই অবস্থা কবে থেকে? তখন দোকানি বলে প্রায় সপ্তাহখানেক হলো। তখন মহারাজ বলে এমন হলে কেমন হবে, আমরা খাবো কি? দোকানি বলে সে আপনি নতুন মহাজনদের কাছে গিয়ে বলুন, ওদের কাছ থেকে তো আমাদেরকে দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে, তাহলে তো বাজারের দর বাড়বেই। তারপর রাজবাড়িতে এসে মহারাজ ভাবতে থাকে কিভাবে সম্ভব এটা। মহারাজ ভাবে এখন গোপালকে দরকার। ঠিক তখনই গোপাল সেখানে হাজির হয়। মহারাজ বলতে থাকে বাজারে আজকে কি কি হয়েছে। মহাজনরা যে কম দামে সবজি কিনে বেশি দামে বিক্রি করছে তাও বলে মহারাজ। গোপাল বলে আমি আগে থেকেই জানতাম, তবে আপনাকে নিজ চোখে দেখানোর জন্য বাজারে পাঠিয়েছি। তারপর গোপাল বলে আগামী 3 দিনের মধ্যে ওই মহাজনরা আসবে আপনার কাছে। তারপরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলায় 2 নতুন মহাজন দেখা করতেছে। তারা আলাপ করতেছিল মহারাজের চিঠি নিয়ে। তাদের 2 জনের কাছে মহারাজের চিঠি এসেছে। একজনের চিঠিতে লেখা আছে রাজসভায় আপনাকে পারিষদ হিসাবে নিয়োগ করা হবে। বাজারের মহাজন হয়ে যা রোজগার করেছেন তার চেয়ে বেশি, অর্থাৎ 500 মোহর বেতন দেওয়া হবে। তবে চিঠি পড়ে কাউকে জানালে চাকরি বাতিল এবং কি জরিমানাও হতে পারে। সরাসরি রাজসভায় যোগাযোগ করুন। ইতি মহারাজ কৃষ্ণচন্দ্র। আরেকজন বলতে থাকে তাহলে মহারাজ আমাদেরকে নিয়ে কিছু একটা ভেবেছেন, তাই গোপনে চিঠি পাঠিয়েছেন। পরদিন রাজসভায় সেই নতুন 2 মহাজন আসে। মহারাজ বলে আপনারা কারা? তারা বলে আপনি তো আমাদেরকে চিঠি দিয়ে ডেকেছেন, এই যে আপনার লেখা চিঠি। মহারাজ সেটা নিয়ে পড়তে থাকে। মহারাজ বলে অসম্ভব, এই চিঠি আমি লিখিনি। গোপাল বলে মহারাজ আপনি যাদেরকে খুঁজছিলেন তারা এরাই সেই বাজারের মহাজন, যাদের জন্য প্রজারা ঠিক মতো খেতে পারতেছে না। মন্ত্রী বলে তুমি তো চিঠি পড়োই নাই, তাহলে তুমি কেমনে জানলে এরা মহাজন? গোপাল বলে কারণ চিঠিটা আমারই লেখা, তাই তো বলেছিলাম মহারাজ মহাজনরা নিজের থেকে আপনার সাথে দেখা করতে আসবে। মহারাজ ওদেরকে বন্দি করতে বলে গোপাল দুজনের দাড়ি খুলে দেয়। সেখানে আমরা দেখতে পাই বটা আর ঘটাকে। তখন বটা ঘটা বলতে থাকে মহারাজ মন্ত্রীমশাই আমাদেরকে জোর করে এ কাজ করিয়েছে। 5 মোহর লাভ হলে আমরা পেতাম 1 মোহর করে, আর বাকি সব মন্ত্রীমশাই নিয়ে নিত। মহারাজ ওদের দুজনকে কারাগারে পাঠায়। মহারাজ জানতে চায় গোপাল কেমনে জানলো। গোপাল বলে একদিন রাতে আমি বাড়ি যাওয়ার সময় ওদেরকে একটা গাছতলায় আলাপ করতে শুনেছি, আর আমার নাতি নাতনিদের সাহায্যে ওদেরকে ধরতে পেরেছি। গোপালকে মহারাজ বলে কালকে তোমার নাতি নাতনিদেরকে রাজসভায় নিয়ে আসবে মহাবুঝে। তারপর মন্ত্রীকে রাজসভার আশেপাশে থাকতে মানা করে দেয় মহারাজ। তবে মন্ত্রী মাপ চাইতে থাকে। মহারাজ কোনোভাবেই সেটা শোনে না। তারপর গোপাল বলে মন্ত্রীর বেতন থেকে অর্ধেক টাকা চাষিদের মাঝে ভাগ করে দিতে। এটা শুনে মন্ত্রী মশাই রীতিমতো অজ্ঞান হয়ে যায়। আর এখানেই বাজার দখল পর্বটি শেষ হয়ে যায়। যারা যারা গোপাল ভাঁড় পছন্দ করেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।